দর্শক, আজকে যে বিষয়টি প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটি বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপামর ভারতবাসী এবং বাংলাদেশের অনেক অধিবাসীর মধ্যে প্রশ্ন, শেখ হাসিনা এখন কোথায় অবস্থান করছেন বা তার পরবর্তী গন্তব্য কোথায়, উনি কোথায় রাজনৈতিক শরণাপন্ন নেবেন। প্রাথমিক যখন উনি ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছেন, পদত্যাগ করে চলে যাচ্ছেন, তার প্রথম গন্তব্য ছিল ভারতবর্ষ। উনি হিন্দন এয়ারবেসে নেবে, ওখানে এয়ারবেসে সেফ হাউসে উনি থেকেছেন ভারত সরকারের নিরাপত্তার মধ্যে দিয়ে। কিন্তু কতদিন, উনি কতদিন থাকবেন, ওনার পরবর্তী গন্তব্য কোথায়, সে বিষয়ে কিন্তু আমরা কেউ কিছুই জানি না। সেখানে ভারতবর্ষ তাকে রাজনৈতিক শরণাপন্ন দেবে, না উনি নিজস্বভাবে অন্য কোনো দেশ কোথাও আশ্রয় নেবেন, সে বিষয়ে কিন্তু আমাদের কোনোরূপ কোনো ধারণা নেই। তাই আমরা অনুসন্ধান করে দেখার চেষ্টা করব উনি বর্তমানে কোথায় থাকার একটা পরিকল্পনা করছেন। আমাদের কাছে কোনো নিউজ আসছে না, বা আমরা কোনো লিঙ্ক মারফত জানতে পারছি না, বা কিছু এসছে আমাদের কাছে যেটা ওনার প্রথম যে অভিপ্রায় ছিল গ্রেট ব্রিটেন, তারা সরাসরি কোনোভাবে রাজনৈতিক আশ্রয় ওনাকে দেবে না। আমেরিকার ভিসা বাতিল করে দিয়েছে। তাই বর্তমানে যতক্ষণ না কোনো দেশ, ইউরোপিয়ান কান্ট্রি বা অন্য কোথাও, যখন কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ওনাকে কোনোরূপ মতামত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই সম্পূর্ণ নিরাপদভাবে, গোপনীয়ভাবে ভারত সরকারের তত্ত্বাবধানে হোক বা ওনার সোর্স মারফত হোক, কোন দেশ ওনাকে রাজনৈতিক আশ্রয় দেবে এবং উনি রাজনৈতিকভাবে সেখানে স্বেচ্ছা নির্বাসন হিসেবে থাকবেন, সেটা কিন্তু এখনও আমরা সঠিক জানতে পারিনি। একটা নাম উঠে আসছে, বেলারুশ। ইউরোপ কান্ট্রির অন্তর্গত বেলারুশ রাশিয়ার এক সময়ের অংশ ছিল। বর্তমানে দেশটি স্বাধীনতা অর্জন করেছে এবং ওখানে থাকছে। সেই বেলারুশে উনি যাওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে, কারণ উনি ওখানে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওনাকে নিশ্চিত সহযোগিতা করে বেলারুশে যে প্রেসিডেন্ট আছে আলেকজান্দ্রা লুকাশেঙ্কো, ওনার ছত্রছায়ায় উনি থাকতে পারেন বলে একটা লিঙ্ক কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু এটা পাকাপাকি কিনা সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে বলার কোনো সম্ভাবনা নেই। তাই একটা বিষয় আমাদের সামনে খুব স্পষ্ট যে বর্তমান ভারত সরকার হাসিনা সম্পর্কে কোন ধরনের স্ট্যান্ড বা পজিশন নিতে চাইছে। কারণ বাংলাদেশে পালাবদল ঘটে গেছে, হাসিনার জমানা ইতি ঘটে গেছে, আওয়ামী লীগ জমানা শেষ হয়েছে। সেখানে কি করবেন? হাসিনাকে আশ্রয় দিয়ে কি ভারত সেই ঝুঁকিটা নেবে? কারণ প্রতিবেশী কখনো বদল করা যায় না। হয়তো শাসন ক্ষমতা থেকে কাউকে সরিয়ে দেওয়া যায়, শাসক গেলে পরবর্তী শাসক আসবে, সে শাসন করবে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখাটাই কাম্য বলে আমাদের মনে হয়। কি করবে ভারতবর্ষ, সে বিষয়ে কয়েকটা দিক উন্মোচন করার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। সেখানে দেখা যায় ভারতবর্ষ এখন কিছুটা স্লো চলার নীতি নিয়েছে, মানে ধীরে চলো নীতি। পরিস্থিতির উপরে কড়া নজর রেখে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া যায় হাসিনা সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে, সেই সিদ্ধান্ত কিন্তু ধীরে চলা নীতি নিয়েছে। বর্তমানে যেটা যিনি সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ হয়েছেন ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষজন বসবাস করছে সেই সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু উনি তার কাছে আবেদন রেখেছেন। এই যে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি সংখ্যালঘু মানুষজন বসবাস করছে, তাদের নিরাপত্তার দিকটি কী হবে? শেখ হাসিনার বিরুদ্ধে যে এক বিক্ষোভের জায়গা তৈরি হয়েছে বা ক্ষোভের কারণে তৈরি হয়েছে, ভারতবর্ষ যদি হাসিনাকে পাকাপাকিভাবে রাজনৈতিক আশ্রয় দেয়, সেক্ষেত্রে কি ভারতবর্ষ সে ঝুঁকিটা নেবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্কচ্যুত হওয়া? কারণ ব্যবসায়িক দিক থেকে
প্রতিবেশী হিসাবে ভাষাগত দিক থেকে, পোশাকের দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো খুব বেশি অমিল নেই। বিশেষত আমাদের যে পশ্চিমবঙ্গ 2000 কিলোমিটারেরও বেশি সীমান্ত কিন্তু ওনার বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেয়, এবং টোটাল ভারতবর্ষের যে সীমানা রয়েছে 4206 কিলোমিটার কিন্তু সীমান্ত ভারত কিন্তু এর সঙ্গে ভাগ করে চলে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার কি হবে? কারণ যে উগ্র এবং মৌলবাদীর একটা দিক তৈরি হয়েছে বাংলাদেশে, এবং অন্তর্বর্তী শাসক সেই সম্পর্কটা কিভাবে নেবে, এবং হাসিনাকে রাখার ক্ষেত্রে তাদের স্ট্যান্ড কি নেবে? তারা কি কোনোরূপ বিচারালয়ে বসিয়ে হাসিনাকে দোষী সাব্যস্ত করে ভারতের কাছে প্রত্যাবর্তনের চাপ দেবে, না চিঠি দেবে? এই রকম কিন্তু সম্ভাবনা দর্শক থেকেই যায়। অতএব ভারতবর্ষের রাজনৈতিক নেতৃবৃন্দ বর্তমানে যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত খুব ধীরে চলনীতি, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো এবং দেখো, তারপরে পদক্ষেপ নাও, সেই হিসাবে চলছে। হাসিনা ভারতবর্ষে থাকলে যারা বর্তমানে শাসকীয় হিসাবে নিয়োগ হবে, জামাত এবং বিএনপি এটাকে ভালোভাবে নেবে না। তারা ভারত সম্পর্কে একটা বৈরিতার মনোভাব তৈরি করে প্রতিবেশী যে আমাদের রাজ্যগুলো রয়েছে সেখানে তাদের শান্তি বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই ঝুঁকি কি ভারত নেবে, না হাসিনাকে অন্য কোথাও পাঠানোর চিন্তা ভাবনা করবে? সম্ভবত একটা লিঙ্ক থেকে যেটা পাচ্ছি, হাসিনাকে এখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে সম্ভবত যোগাযোগ করা হচ্ছে বলে আমাদের কাছে একটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, যে হাসিনাকে অন্য কোনো দেশে রেখে আপাত দৃষ্টিতে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসছে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভারতবর্ষ নতুন করে এক দ্বিপাক্ষিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, যার মাধ্যমে ব্যবসায়িক স্বার্থ এবং উভয় দেশের যে সীমান্ত এবং মানুষের যে সীমান্ত সুরক্ষিত রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং 1 কোটি যে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন ওখানে, তাদের নিরাপত্তা, তাদের শান্তি, তাদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা, এটা নিশ্চিত কোথাও ভারতের কাছে প্রথম অগ্রাধিকার বলে মনে হচ্ছে। অতএব আমার মনে হয় বা বিভিন্ন সূত্র বলছে, ভারতবর্ষ নিশ্চিতভাবে হাসিনাকে রাখার কোনোরূপ সক্রিয়তা দেখাবে বলে আমার মনে হচ্ছে না। দর্শক বন্ধু, হয়তো হাসিনাকে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ে ভারত সরকারের মাধ্যমে রেখে আসা হতে পারে, বা উনি চলে যেতে পারেন। তাতে কি হবে? হাসিনাকে রাখার দায়ে যে মৌলবাদী গোষ্ঠীর চোখে ভারতকে অপরাধী হিসাবে সাব্যস্ত করানোর যে একটা প্রক্রিয়া চলছে, যে হাসিনাকে আশ্রয়দাতা হিসাবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, সেটা ওখানকার জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক গোষ্ঠী আছে তারা ভালোভাবে নেবে না। অতএব ভারতবর্ষ সেই ঝুঁকি নেবে বলে আমার মনে হয় না যে এই রকম কোনো সিদ্ধান্ত ভারতবর্ষ নেবে। অতএব, এবং সেটা আরও পরিষ্কার জানা যাবে যদি হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বৈঠক হয়। হয়তো বৈঠক সে মিডিয়াতে আসবে না, সেটা হয়তো একান্ত বৈঠক হবে, গোপনীয়তা অবলম্বন করে হবে, যার মাধ্যমে আমরা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এবং তিনি কোন দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকবেন, সেটা আরও ভালো বোঝা যাবে। ভারতবর্ষ যে স্ট্যান্ড, যে অবস্থান নিয়েছে 1971-এর সময়, তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী যেভাবে ভারতের সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তারপর থেকে শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সময় থেকে, এবং 1975 সালে যখন 15ই আগস্ট সপরিবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যা ঘটে গেল, দুজন তার পরিবারের সদস্য বেঁচে ছিলেন। তিনি হচ্ছেন, এক হচ্ছে বঙ্গবন্ধুর মেয়ে রেহানা এবং শেখ হাসিনা। তারা বিদেশে থাকার জন্য তারা প্রাণে বেঁচে যায়, কিন্তু
পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তায় তারা ফিরে আসেন। কিন্তু এক কালের নিয়ম দেখুন কিভাবে তাদের জীবনের যে চরম এক আঘাতের সময় তারা পিতাকে হারানোর পরে ভারতবর্ষে আশ্রয় এলো। আবার ঠিক 2024 সালে এক ছাত্র আন্দোলনের কারণে তাকে আজকের ভারতের আশ্রয়ে ফিরে যেতে হয়েছে। নিয়তির কি অসীম খেলা দেখুন, কিভাবে আমাদেরকে এক জায়গায় পৌঁছে দেয় এবং সেভাবেই আমাদেরকে চলতে হয়। যেখান থেকে শুরু করেছিল তাদের শিক্ষা পড়াশোনা সব কিছু শুরু করার পরে আবার পুনরায় 15 বছর দেশকে শাসন করার পরে বা প্রধানমন্ত্রী চেয়ারে অবলম্বন করার পরে আজকে তাকে সম্পূর্ণভাবে ভারতে আশ্রয় নিতে হয়েছে। কারণ তার ওখান থেকে শুরু হয়েছিল, ঠিক তখনই সেভাবে পৌঁছে গেছে। এটা একটা কালের নিয়ম। কোথায় ছিল ছাত্র আন্দোলন? একটা কোটা বিরোধী আন্দোলন। সেই কোটা বিরোধী আন্দোলনটা ছাত্ররাও অভিমুখটা বুঝতে পারেনি আমার যতদূর সম্ভব মনে হয়। দর্শক, যেভাবে একটা ছাত্র আন্দোলনকে সামনে রেখে স্বার্থান্বেষী গোষ্ঠী আজকের চারিদিকে লুটতরাজ, অরাজকতা, নৈরাজ্য, এক প্রকার অচল অবস্থা তৈরি করে দিয়েছে। সেখানে প্রত্যেকটা আন্দোলন, যেখানে ছাত্র আন্দোলন শেষ হয়েছে, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়েছেন, তারপরে তো স্থিমিত হয়ে যাওয়ার কথা। কিন্তু ছাত্রদের আড়ালে যে মৌলবাদী শক্তি ছিল, যারা নাকি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা নাকি কিছু স্বার্থ কায়েমি করতে চায়, তারা ঠিক প্রয়াসের মাধ্যমে কোথায় অগ্নিসংযোগ, কোথায় লুটতরাজ, কোথাও বাড়িঘর ভেঙে দেওয়া, বিশেষত সংখ্যালঘু সমাজের মানুষের উপরে প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করে তাদের হত্যালীলা এবং নৈরাজ্যের যে বাতাবরণ সেটাকে তৈরি করে রাখা হয়েছে। আজকে ছাত্র সমাজ কিন্তু হাত ধুয়ে ফেলছে যে আমাদের কাছে আর আন্দোলনের কোনো রাশ নেই, আমরা সেই আন্দোলনটাকে পরিচালনা করতে পারছি না। আজকের আন্দোলনটা চলে গেছে সম্পূর্ণ সহিংসতায়, অহিংস উপায়ে আন্দোলন নেই, আন্দোলনটা হারিয়ে গেল। এবং ছাত্র সমাজ আজকের সম্পূর্ণভাবে এই আন্দোলন থেকে নিজেদেরকে পৃথক করছে। তারা মনোনিবেশ করেছে যে পরবর্তীতে যে শাসক হবে সেখানে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে ছাত্রদের প্রতিনিধি সেখানে প্রাধান্য পাবে এবং সেই দিকটি সুনিশ্চিত করতে লক্ষ্য রেখেছে। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে যেভাবে রাতের অন্ধকারে সমস্ত বাংলাদেশি সংখ্যালঘু মানুষদের মধ্যে এক আতঙ্ক ক্রিয়েট করার জন্য থানা কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও হোটেলে আগুন ধরে দেওয়া হয়েছে এবং এটা অনবরত চলতেই আছে। এবং শান্তির বাতাবরণ, সেনাপ্রধানের শান্তির বাতাবরণের পরেও কিন্তু চলতে আছে। এটা কেন দমানো যাচ্ছে না? কারণ স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ কায়েম করার জন্য সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছাত্র আন্দোলনকে সামনে রেখে তারা তাদের উদ্দেশ্যটাকে পূরণ করতে চায়। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। যেভাবে হোক সংখ্যালঘু মানুষের উপরে, আজকের বলুন যে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার নেমে আসছে, তারাও তো বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক, তারাও থাকতে চায়, তারাও ওখানে বসবাস করেছে। সারা জীবনের রুটি রুজি রোজগারকে সম্বল করে তারা বাড়ি তৈরি করেছে, তারা মন্দির প্রতিষ্ঠা করেছে, তারা বাড়ি তৈরি করেছে, সব কিছু সুন্দর করে গুছিয়ে তোলার পর আজকের হঠাৎ করে তাদের কিছু স্বার্থান্বেষী মানুষ তারা তার বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে সম্পদের দখল নিয়ে বাড়ি থেকে বেদখল করে দিচ্ছে। এ কি আন্দোলন? এই আন্দোলন কি চাইছিলেন বাংলাদেশের আবহাওয়ার মানুষ, যারা আজকে ছাত্র আন্দোলনকে সামনে রেখে এইভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেলেন? আপনারা ভেবে দেখুন, হিংসা কখনো জয় এনে দিতে পারে না, হিংসা কখনো আপনাকে বড় করবে না। শান্তির বাতাবরণ, সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। এটা বলে প্রত্যেকের কাছে নির্দিষ্ট মতামতের উপর ভিত্তি করে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। এই বলে আজকের প্রতিবেদনটি শেষ করছি। নিশ্চিত আগামী দিনে আরও কিছু বিষয়ে প্রতিবেদন তৈরি করব আপনাদের সামনে।